যা দেয়, আগে কেন আমি দেখিনি এই হাসিটি, নাকি দেখেও দেখিনি? সকাল হতে না হতেই এমনকি ঘিরে দাঁড়িয়েছিল পরিবারের সবাই। এমনকি তিশাও নিজের কেবিন ছেড়ে এইখানেই বসে আড্ডা দিচ্ছে। প্রিয় বেচারে কি আর করবে, কিছুই বুঝতে পারছে না, অসহায়ের মতো দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া। সবার এমন হা হুতাশ আয়নের একদম ভালো লাগছে না। আয়ন বরাবরই একটু কঠিন ধাঁচের মানুষ, কান্নাকাটি এসব একদম নিতে পারে না, যার কারণে আয়নের মেজাজ অনেকটাই চটে গেল এখন। কি হলো, তোমরা এমন ড্রামা করছো কেন? আমি কি মরে গেছি নাকি? আয়নের মা আঁচল দিয়ে নিজের চোখ মুখ মুছে, কি সব বলছিস বাবু? মরুক তোর দুশ্মন, আর এখন কি শান্তি মতো কাঁদতেও পারবো না আমি? কাঁদো, মন খুলে কাঁদো, বাট এইখানে না, বাসায় যাও সব। আমি সব তামাশা একদম টলারেট করতে পারবো না। অয়ন, কি সব বলছো? সবসময় এমন উগ্র মেজাজ ভালো না। নিজের পরিবারের ইমোশনকে একটু রেসপেক্ট করতে শিখো। বাবা, তুমি জানো আমার এসব ইমোশন ড্রামা একদম পছন্দ নয়। তাই সবাইকে নিয়ে বাসায় চলে যাও, এখানে তোমাদের কোনো প্রয়োজন নেই। সুস্থ হলে আমি নিজেই বাসায় এসে পড়বো। আয়নের এমন ব্যবহারে প্রিয় কিছুটা অবাক হলো, কিন্তু কিছুই বলল না। কিন্তু সবার সাথে যখন প্রিয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে কেবিন থেকে বের হতে নিল, আয়নের একটা চিৎকারে থমকে দাঁড়ালো। হ্যাঁ, তোকে আমি যেতে বলেছি? আগ বাড়িয়ে নাচতে নাচতে কোথায় যাস? বাড়িতে কাকে রেখে এসেছিস ফাজিল মেয়ে? যাওয়ার জন্য তো ছটফট করছিস। প্রিয় তো স্তব্ধ হয়ে গেল। কি বলে এই খবিস? কাল সারা রাত কত কান্নাকাটি করলাম যাতে এই লোকটার কিছু না হয়, আর এখন একটু সুস্থ হয়ে আমার উপরই তেজ দেখাচ্ছে। শালা হারামি একটা, মানুষ হবে না আর এই জীবনে। পুরো এক সপ্তাহ পরে আয়ন বাসায় এলো, আর এতে বাসা সবাই অনেকটা খুশি। কিন্তু আয়নের মুখে টেনশন ভরপুর। কারণটা ছিল, আয়ন এখনো জানতে পারেনি হামলাটা কে করিয়েছে, আর তিয়াসের সাথেই বা ওদের কি শত্রুতা, নাকি এটা জাস্ট শুরু। ওর ফ্যামিলি মেম্বারদের উপরে অ্যাটাক করে কেউ ওকে দুর্বল করতে চাইছে। আয়ন কিছুই বুঝতে পারছে না, পরবর্তী কি পদক্ষেপ নেবে তাও জানে না। তবে পরিবারের সবার কিছুদিনের জন্য বাইরে অবিরাম চলাফেরা আয়ন কারফিউ জারি করে দিয়েছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাওয়া আসা করতেই পারবে না। একটা জিনিস খুব ভাবাচ্ছে আয়নকে, ওরা কেবল তিয়াসকে মারতে চেয়েছে, অথচ দিশাকে হাতও লাগায়নি। স্ট্রেঞ্জ। এসবের মাঝে একজনের হাল বেহাল হয়ে গিয়েছে, সে হলো আমাদের প্রিয়। আজকাল তো প্রিয় উঠতে বসতে খাইতে আয়নকে একটু বেশি গালাগালি করে, তবে তাও মনে মনে। যা একটু ক্রাশ খেয়েছিল আয়নের উপর, কিন্তু এই কয়েকদিনে আয়নের অত্যাচারে সব যেন চিবা গলি দিয়ে পালিয়ে গিয়েছে। আয়ন কখনো ইচ্ছে করে বা কখনো অনিচ্ছায় প্রিয়কে খুব জ্বালিয়েছে এই কয়েকদিনে। আয়নের খাবার হতে শুরু করে সবকিছু প্রিয়কে করতে হয়েছে। সব থেকে বিপাকে পড়েছিল আয়নের শরীরটা মুছতে গিয়ে। আয়ন যখন শুধু তোয়ালে পরে ওর সামনে বসেছিল, তখন প্রিয়র কলিজা গুর্দা মনে হয় সব শুকিয়ে গিয়েছে। এক বিশাল মরুভূমির তৃষ্ণা যেন ওকে ভর করেছে, অথচ ও 3 গ্লাস পানি খেয়েছে, তবু যেন শুকনো জমিটা একটু উর্বর হচ্ছে না। আয়ন প্রিয়র কাণ্ডগুলো বসে বসে খুব এনজয় করছে। একদিন রাতে তো প্রিয় মহা বিরক্ত হয়েছিল আয়নের উপর, যখন হঠাৎ আয়ন প্রিয়কে ঘুম থেকে ডেকে বলে, আমি বাথরুমে যাব। প্রিয় কিছুটা বিরক্ত হয়ে সেদিন বলেছিল, তো আমি কি করব? তোমাকে কোলে করে নিয়ে যাব, নাকি এখন আমাকে তোমার প্যান্টের চেনও খুলতে হবে, এরপর বড়কার সারার পর ধোয়াই দিতে হবে? আয়ন হাসতে হাসতে বলে, এখনো এতটা করুণ দিন আসেনি তোর। আর ডোন্ট ওয়ারি, আমার বাম হাতটি মনে হয় তোর উপর দয়া করে আল্লাহ সচল রেখেছে, তা না হলে ওটাও রাখতো না। অয়নদা একটু চিৎকার করে ওঠে, কত বাজে তুমি! ছি! সেদিন হসপিটাল থেকে যাওয়ার পর দিশা কেবল একদিন এসেছিল তিয়াসকে দেখতে। এরপর এই মেয়ের আর কোনো খবর নেই। তিয়াস অনেকটা হতাশ হয়ে গেল দিশার এমন আচরণে। তিয়াসের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ এই মেয়ের মনে কি একটুও কষ্ট হয় নাই? এতটাই কি খারাপ আমি? সমস্যাটি বলতে হবে ওকে। পেয়েছি কি আমাকে? অনেকদিন বেড রেস্টের পর আয়ন নতুন উদ্যমে আবার অফিসে আসা শুরু করলো। এতে প্রিয়র কিছু হাত আছে। এই কয়েক সপ্তাহ প্রিয় আয়নের অনেক সেবা করেছে। আয়ন অনেকটা অবাক হয়েছিল, কিন্তু মনে মনে খুশিও ছিল। আয়ন অফিসে এসেই দিনেশকে ভিডিও কল দিল। দিনেশকে কাজের জন্য ইটালি যেতে হয়েছে, তাই তো আয়নের এই অবস্থাও দেখতে আসতে পারেনি। তোর কাজ শেষ হবে কবে? আরো সময় লাগবে রে। আগে বল, তুই কেমন আছিস এখন? আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছিস? মনে হয় বউ একটু আজকাল বেশি সেবা করছে জনাবের। আগের থেকে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস। শালা, তুই আবার ইতালি গিয়ে জেন্ডার চেঞ্জ করিসনি তো? আমার তো সন্দেহ হচ্ছে তোকে নিয়ে। এমনি অনেক কানাঘুষে শোনা যাচ্ছে তোকে নিয়ে। দিনের স্যার বিয়ে করছে না কেন? কোনো সমস্যা হয় না তো ভাই? ভাই রে ভাই, মুখে একটু লাগাম লাগা, কেউ শুনলে সত্যি মনে করবে। তাহলে আমার তিতির কি হবে? এমনি মেয়েটা ধরা দেয় না, তার উপর এসব শুনলে 30 সময় ঢুকতে দেবে না। তাহলে কি
বেশি সন্দেহ হলে বিয়ের আগে হানিমুনটা সেরে নিবি, তোকে চেক করা হয়ে যাবে। হুম, সবাইকে কি নিজের মতো ভাবো? আর তিতির প্রিয় না, বুঝলি? মানে কি তোর প্রিয় খারাপ? আয়ন একটু রেগে গেল। আরে ভাই, তা বলছি না। প্রিয় মেন্টালি অনেকটা স্ট্রং। এতটুকু বয়সে ওর ওপর দিয়ে কম ঝড় যায়নি। তার ওপর তোর মতো টেবিলে সব কিছু সহ্য করে মেয়েটি চুপচাপ, কিন্তু এখনো নিজেকে ভাঙতে দেয়নি, বরং নতুন উদ্যমে আবার সামনে বাড়ে। কিন্তু তিমির একজন কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, সবকিছু করার আগে ওর ভয় হয়, খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। মনের সাহসটা খুব কম ওর মধ্যে। বুঝতে পারছি, চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, হামলাকারী সম্পর্কে কিছু জানতে পেরেছিস? না রে, খুবই স্ট্রেঞ্জ ব্যাপার। এত সাফাইয়ের সাথে কাজটি করেছে যে কোথাও কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। ওকে, সাবধান থাকিস, হয়তো আবার হামলা করতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে নেক্সট কার উপর হবে। আমার পরানো যাহা চায়, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। আয়ন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নীল শাড়ি পরা মেয়েটির দিকে। বাতাসের সাথে তাল মিলিয়ে ভেসে আসছে সেই মেয়েটির মুখের হাসির ঝিনঝিন শব্দ। কি মিষ্টি সেই হাসি, শুনলেই পরাণটা জুড়িয়ে যায়। সকালের মিষ্টি রোদও যেন আজ তার সাথে হাসছে। হাওয়া উড়ে হঠাৎ যখন মেয়েটির শাড়ির আঁচলটি পানিতে ছুঁতে নিল, ততক্ষণ হাত দিয়ে ধরে ফেলে আঁচলটি সামলাতে। তখন কোমরে গুজে নেয় মেয়েটি। এতে করে তার ফর্সা পেটটি হালকা উকি দিয়ে একটু গভীর নিঃশ্বাস ছাড়ে এই গরমে। এ যেন এক পরম তৃপ্তি। হাতে তার লাল চুড়ি, যা শাড়ির আঁচলের সাথে ম্যাচিং করে পরা। ঠোঁটে লাল লিপস্টিকটা যেন রক্ত জবাকেও হার মানাবে আজ। খোপায় বাঁধা তার চুলগুলো কিছুটা রাগ করে যেন বের হয়ে পড়েছে, আর তা বারংবার মুখে এসে সেই নারীটিকে বিরক্ত করছে। চোখের নিচের কাজলটি এই হালকা গরমে ঘেমে কিছুটা লেপ্টে গেছে, আর এতে যেন এই নারীটিকে আরো আবেদনীয় করে তুলেছে। লাল শাপলাগুলোর মাঝে নীল শাড়ি পরিধান প্রিয়র থেকে চোখ সরানো দায় হয়ে পড়েছে আয়নের আজ। স্নিগ্ধ সকালের হালকা গরমে উপেক্ষা করে প্রিয় নৌকায় বসে আছে, হাতে কিছু লাল শাপলা নিয়ে। এই বিলটি পুরো লাল শাপলা দিয়ে ভরা, যেদিকে চোখ যাবে চোখ পড়বে লাল সবুজের মাখামাখি। এ যেন কোনো শাপলা জগতের স্বর্গ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। লাল পাতা ভরা বিলের পানিতে ফুটে ওঠা শাপলাগুলোর মাঝে নৌকা ভাসতে ভাসতে শাপলার শোভা দেখার পাশাপাশি মন কেড়ে নেয় এই স্বচ্ছ পানিতে সাঁতরে বেড়ানো হাঁসগুলো। মাঝে মাঝে মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বকের শাড়ি কিছু ফড়িং এর লাফালাফি নিমিষেই মনটাকে প্রফুল্লতা ভরিয়ে দেয়। উদাসীন মনটাও যেন আজ গাইতে থাকে। দূর থেকে গাড়িতে হেলান দিয়ে আয়ন এক দৃষ্টিতে প্রিয়কে দেখে যাচ্ছে। তার স্থির চোখের দৃষ্টি যেন চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে। মনের ভেতরে যন্ত্রপাতির ক্রিয়াগুলো যেন থেমে চলেছে। যদি না এখন থেকে সরানো হয়, কি হবে আল্লাহই ভালো জানে। কিন্তু এই নীল শাড়ি পরা প্রিয়সী কি বুঝবে আয়নের ভেতরে সেই জ্বালা? আজ অনেকদিন পর যে আয়নের ভেতরে আবার তোলপাড় শুরু হয়ে গিয়েছে, যে এতদিন আয়ন থামিয়ে রেখেছিল প্রিয়কে কিছুটা স্পেস দিতে, কিন্তু আজ প্রিয়কে এই রূপে দেখে আয়নের ভেতরের সুপ্ত চাহিদাও যেন আবার নড়ে উঠল। আয়ন আজ ভেতরে ভেতরে ভীষণ তৃষ্ণার্ত অনুভব করছে। ওর গলা শুকিয়ে ঠোঁটগুলো কাঠ হতে লাগে। চোখ বন্ধ করে নিজেকে আবারও দমানোর বৃথা চেষ্টা করে চলেছে। এটা বলে আয়ন একটু বাঁকা হেসে চোখে সানগ্লাসটা পরে নেয় সূর্যের তাপের উত্তাপের কারণে। আয়নের একদম সহ্য হয় না এই তাপটা, তাই তো প্রিয়কে একাই নৌকায় উঠতে হলো। সূর্যের এই তাপ আয়নের স্কিনে একদম সহ্য হয় না, কেমন লালচে বর্ণ ধারণ করে। প্রিয় তা আগেই জানে, তাই তো আয়নকে সাথে আসতে দেয়নি। আয়ন জোরে চিৎকার করে ডাক দেয় প্রিয়কে, আর মাঝিকে বলে নৌকা ব্যাক করতে, টাইম শেষ, এখানে আর থাকা সম্ভব না, রোদ একটু বেশি প্রখর হচ্ছে। আর এই তাপের প্রিয়র ফর্সা মুখটাও লাল হয়ে যাচ্ছে, যা আয়নকে বাধ্য করছে প্রিয় দৃষ্টি না সরাতে। গতকাল সকালে প্রিয় কলেজ শেষ করে দিশাকে সাথে করে মাত্র বের হয়, আর তখনই তিয়াসের গাড়ি এসে দাঁড়ায় ওদের সামনে। তিয়াসকে দেখেই দিশা একটু ঘাবড়ে এদিক ওদিক তাকায়, হয়তো কাউকে খোঁজার চেষ্টা করছে। তিয়াস গাড়ি থেকে নেমে ওদের সামনে দাঁড়ালো। দিশা প্রিয়কে বাই বলে চলে যেতে নিল, কিন্তু তিয়াস দিশার হাতটি ধরে ফেলে। তোমার সাথে আমার কিছু কথা আছে দিশা, তাই এখানে কোনো সিক্রেট করবে না।
অসুবিধা কিন্তু তোমারই হবে। চোখ পাকিয়ে বলে তিয়াস, যা দেখে দিশা এমনি ভয় পেয়ে যায়। এরপর প্রিয়কে জিজ্ঞাসা করে, গাড়ি আসবে নাকি আমি ড্রপ করে দেব তোমাকে? না ভাই, আমাকে নিতে আসবে, তোমরা যাও। আই থিংক ইউ শুড স্পেন্ড টাইম অ্যালোন নাও। তিয়াস একটু মুচকি হেসে প্রিয়কে বাই বলেই দিশাকে একটু জোর করে গাড়িতে উঠালো। দিশা বেচারি কিছুক্ষণ প্রিয়র দিকে নিরীহভাবে তাকিয়েছিল, চোখের ইশারায় বারবার বোঝানোর চেষ্টা করছিল। প্লিজ দোস্ত, আমাকে এই লোকটা থেকে আজ উদ্ধার কর, তুই না আমার প্রাণের দোস্ত। কিন্তু প্রিয় দিশার ভাবমূর্তি বুঝেও না বোঝার ভান করে দাঁড়িয়ে রইল, মুখে তার দুষ্টু হাসি। তিয়াসের গাড়ি চলে যাওয়ার পর প্রিয় নিজের ফোনটা বের করলো ড্রাইভার কাকাকে কল দেওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই আরেকটা গাড়ি এসে দাঁড়ালো প্রিয়র সামনে। তবে এই গাড়িটি প্রিয়র চেনা না, তাই একটু বিরক্ত হয়ে সরে যেতে নিল। কিন্তু গাড়ি থেকে নামা ব্যক্তিটিকে দেখে কঙ্কিত ভ্রুটা কুচকালো, কারণ মাথার ক্যাপ, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরিধান করা একটা লোক বের হলো গাড়ি থেকে। প্রথমে লোকটিকে চিনতে না পারলেও পরক্ষণে লোকটিকে চিনতে প্রিয়র একটুও সময় লাগলো না। মুখ দিয়ে বিরক্তকর কণ্ঠে বলল, রোহান। রোহানকে প্রিয় এখানে একদমই আশা করেনি, এখানে আসার কারণটাও বুঝতে পারছে না। তবুও মুখে কিছু না বলে প্রিয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আর প্রচন্ড রাগ উঠছে ড্রাইভার কাকার ওপর। আজই কি সব একসাথে হওয়ার কথা ছিল? প্রিয় ফোনটা হাতে নিয়ে ড্রাইভার কাকাকে কল দিতে যাবে, আর তখনই রোহান প্রিয়র সামনে এসে দাঁড়ালো। রোহানকে নিজের এত কাছে দেখে প্রিয়র দুপা পিছনে চলে গিয়ে বিরক্তকর কণ্ঠে বলল, কি সমস্যা? আর আপনি এখানে কি করছেন? আমার কলেজে আপনার কোনো কাজ আছে বলে তো মনে হয় না। আরে কেমন বেশভূষা ধারণ করেছেন? আপনি কি কোনো জঙ্গিবাদী দলের সদস্য নাকি? রোহান চোখ থেকে সানগ্লাসটা খুলে পকেটে ভরে নিল, একটু মুচকি হেসে জবাব দিল, পাবলিকের মধ্যে অনেকেই আমাকে চিনে, আর কোনো মিডিয়া দেখে ফেললে তোমার জন্য সমস্যা হবে, তাই আর কি এমন লুক ধারণ করা। যাই হোক, কথা ছিল তোমার সাথে একটু। এইখানে পাশেই একটা নতুন কফি শপ হয়েছে, কফি খেতে খেতে কি আমরা কথা বলতে পারি? না, সোজা উত্তর, আপনার আমার সাথে কোনো কথা থাকতে পারে না বলে মনে হয় না। আর প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন, এটা আপনার জন্যই ভালো হবে। না হলে আমি কিছুক্ষণ চুপ করে থেকে ছাড়ুন। আশা করি আপনি বুঝে গিয়েছেন। এটা বলে প্রিয় রোহানের পাশ কাটিয়ে চলে যেতে নিল। রোহান আবার বলে ওঠে, আমি কি তোমাকে ড্রপ করে দিয়ে আসতে পারি প্রিয়, প্লিজ? প্রিয় ঘুরে কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা পাজেরো এসে প্রিয়র গা ঘেঁষে দাঁড়ায়। এই গাড়িটি প্রিয় চিনে। ভয়ে প্রিয়র আত্মাটা একটু কেঁপে উঠল। এটারই ভয় পেয়েছিল এতক্ষণ। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। গাড়ির দরজা খুলে বের হলো আয়ন। রোহান আয়নকে চেনে, তবে বর্তমানে প্রিয়র সাথে আয়নের সম্পর্ক কি তা জানে না। তাছাড়া আয়ন মডেলিং জগতের নামকরা একজন লোক, তাকে না চেনার প্রশ্নই ওঠে না। আর রোহান জানে প্রিয় আয়নের কাজিন। ব্যাস, আয়ন এসেই রোহানকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রিয়র গালটা ধরে বলে, তুই ঠিক আছিস তো? প্রিয় নিজের নার্ভাসনেসটা লুকিয়ে হালকা মাথা নাড়ালো। আয়ন প্রিয়কে এক হাতে জড়িয়ে গাড়ির দিকে নিয়ে যেতে নিল। রোহানের ডাকে তারা থেমে যায়, আর প্রিয় তখন মন চাইছিল রোহানকে ধরে কোনো গাড়ির নিচে ফেলে দিতে। এক মহা ঝামেলা। অয়নদা সেদিনই আমাকে শাসিয়ে বলেছিল রোহান থেকে দূরে থাকতে, তা না হলে রোহানের অবস্থা খারাপ করে ফেলবে। আর এই ছেলে নিজের বিপদ নিজেই ডেকে এনে বলছে, আয় ভাই আমাকে মার, শালা কুত্তা, যত মার আমার উপর পড়ে। আয়ন পিছনে ঘুরে রোহানের দিকে তাকালো, খুব প্লয়েটলি ভাবে জবাব দিল, কিছু বলার আছে আপনার মিস্টার রোহান? রোহান হেসে আয়নের কাছে এসে নিজের পরিচয় দিয়ে হাত মিলালো। আয়নও তা স্বাচ্ছন্দ্যে অ্যাকসেপ্ট করলো। প্রিয়র মুখে ভয় ফ্যাকাশে হয়ে গেছে। আয়নের এমন শান্ত রূপ সম্পর্কে খুব একটা পরিচিত নয়। আয়ন হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে শান্তভাবে বলল, বলুন মিস্টার রোহান, কি বলবেন? অ্যাকচুয়ালি আমার প্রিয়র সাথে কথা ছিল, বাট আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, কিন্তু প্রিয় আমাকে চিনে। আয়ন হেসে জবাব দিল, আমি আপনাকে খুব চিনি, বরং আপনার থেকেও বেশি আমি আপনাকে চিনি। মানে আমি বুঝতে পারলাম না। ছাড়ুন সব, আপনি বলুন, হঠাৎ আমার ওয়াইফের সাথে আপনার কি এমন তলব পড়লো যার কারণে আপনার কলেজ পর্যন্ত ছুটে আসলেন? ওয়াইফ মানে? আমি যতটুকু জানি আপনি প্রিয়র কাজিন হন, ঠিক? ঠিক বলেছেন আপনি। তা দেখি
তাই বলে কি হাজবেন্ড হতে পারবো না? প্রিয় বর্তমানে আমার ওয়াইফ, আর আমার ওয়াইফের সাথে আপনার কোনো কথা থাকতে পারে বলে তো আমার মনে হয় না, আর এটা আমার পছন্দও না। কড়া জবাব আয়নের। রোহান কিছুক্ষণ প্রিয়র দিকে তাকিয়ে এবার দৃষ্টি আয়নের দিকে আনলো। সেটা মনে হয় প্রিয়কে ডিসাইড করতে দিলেই ভালো হয় মিস্টার আয়ন, কারণ ও আপনার ওয়াইফ, কোনো নিলামে কেনা প্রপার্টি না যে নিজের কোনো মর্জি চালাতে পারবে না। আয়নের 1 সেকেন্ডের জন্য মনে হলো ও হয়তো ভুল শুনছে, কারণ আজ পর্যন্ত আয়নের সাথে এভাবে কথা বলার সাহস কেউ করেনি। আর এখানে এই ছেলে 2 দিন হলো স্টার হয়েছে আর এখনই আয়নকে টেক্কা দিতে চায়। এসব ভেবে আয়নের রাগটা যেন বাড়তে লাগলো। পরিস্থিতি সামাল দিতে প্রিয় আয়নের হাতটি ধরে ফেললো আর তীক্ষ্ণ দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে বলল, মিস্টার রোহান, আমি আগেও বলেছি আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ দূরে থাকুন আমার থেকে। আয়ন তাচ্ছিল্য কণ্ঠে রোহানকে বলল। আশা করি উত্তর পেয়ে গিয়েছেন মিস্টার রোহান। রোহান নিশ্চুপ। আয়ন প্রিয়কে সাথে নিয়ে গাড়িতে উঠে পড়ল। পুরো রাস্তায় আয়ন আর কোনো কথাও বলল না প্রিয়র সাথে। প্রিয় 1-2 বার চেষ্টা করেছিল, কিন্তু হাতে কিছুই আসেনি। আয়ন প্রিয়কে বাড়িতে নামিয়ে দিয়ে আবার চলে গেল অফিসে। প্রিয় কিছুটা আপসেট হলেও মনে মনে ভেবে নিল রাতে বাসায় আসলে বুঝিয়ে বলবে সব। সেদিন রাতে আয়ন একটু দেরি করে বাসায় এসেছিল, আর এসে প্রিয়কে পড়ার টেবিলে ঘুমিয়ে থাকতে দেখে আয়ন একটু মুচকি হেসে প্রিয়র পাশে দাঁড়ালো। আর তখনই টেবিলের উপরে রাখা একটা চিরকুট চোখে পড়ল আয়নের। আয়ন চিরকুটটা খুলে দেখে এতে কিছু লেখা আছে। আই এম সরি অয়নদা, আমি সত্যি রোহানকে আসতে বলিনি। আমি জানি না ও আমার কলেজের ঠিকানা কোথায় পেয়েছে, প্লিজ বিলিভ মি। চিরকুট পড়ে অনেকটা শান্তি লাগছে আয়নের। সত্য বলতে ও চেয়েছিল এই ব্যাপারে কথা বলতে, কিন্তু তার আগেই প্রিয় ওর জবাব দিয়ে দিয়েছে। আয়নের মনটা খুশি হয়ে গেল। তাই আয়ন ডিসাইড করলো প্রিয়কে কাল সারপ্রাইজ দিবে। সারাদিন ওর এই মিষ্টি পরীটিকে নিয়ে ঘুরবে। অনেক আগে প্রিয় আবদার করেছিল আয়নের কাছে শাপলা বিল দেখতে যাওয়ার জন্য, কিন্তু তখন আয়নের প্রিয়র এমন আবদারকে একদম নাকচ করে দিয়েছিল। আর তাই প্রিয়কে সকালে জোর করে ঘুম থেকে তুলেই আজ শাপলা দেখাতে নিয়ে আসলো আয়ন। তিয়াস একটা লেকের পাড়ে গাড়িটি থামালো। আশেপাশে তেমন কেউ নেই, তবে 4-5টা গাছপালা দিয়ে ঘেরা। পুরো রাস্তায় না দিশা কিছু বলেছে না তিয়াস। এখনো গাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করছে। দিশার এমন আচরণ তিয়াস নিতে পারছে না। সবই তো ঠিক ছিল, দিশাকে সেদিন রাজিও করে ফেলেছিল, তাহলে হঠাৎ আবার কি হলো? কথায় বলে না, প্রত্যেক মানুষের সহ্যের একটা সীমা থাকে, আর মানুষটি সে পর্যন্ত নিজেকে আটকে রাখতে পারে। তিয়াস কিছুটা রাগী কণ্ঠে দিশাকে জিজ্ঞাসা করলো, সমস্যা কি তোমার? এমন অচেনা বিহেভ করছো কেন? আর কোন সাহসে তুমি আমার নাম্বার ব্লক লিস্টে দিয়েছো? তুমি কি মনে করো নাম্বার ব্লক করলেই সম্পর্ক শেষ? আমি কিছু জিজ্ঞাসা করছি দিশা, অ্যান্সার মি ড্যাম। গাড়িতে একটা বাড়ি দিয়ে ছিক কাঁদুনি দিয়ে তিয়াসের এমন কঠোর আচরণ একদম নিতে পারিনি, তাই ভয়ে আবার কেঁদে দিল। ও গুড। দিশু, তুমি এত কান্দো কিভাবে বলবে? তোমার ট্যাঙ্কি কখনো খালি হয় না? এত পানি কই পাও? বুঝতে পারছি, এই তোমার কারণে পানি উন্নয়ন বোর্ড দিন দিন পানির বিল বাড়ছে। গরিব মানুষের হায় লাগবে তোমার উপর, ওদের উপর একটু দয়া করো। তিয়াসের টিটকারি মারার কথার দিশার মেজাজ আরো বিগড়ে গেল। দুহাত দিয়ে তিয়াসকে মারতে নিলে তিয়াস ধরে ফেলে দিশাকে কাছে টেনে নেয় নিজের, হালকাভাবে নিজের সাথে জড়িয়ে ধরে। প্লিজ দিশু, এবার বলো কি হয়েছে? না বললে জানবো কি করে? আমার কাছে কোনো এক্সট্রা পাওয়ার নেই তোমার মনের কথা জানবার। দিশা এতক্ষণ পর শান্ত হয়ে তিয়াসকে বলতে লাগলো, আপনার মা আমাকে পছন্দ করে না। সেদিন হাসপাতালে আপনাকে দেখতে যায় উনি অনেকগুলো কথা শুনিয়েছেন, আর এও বলেছে আমার মতো এমন অনেক মেয়ে আপনার পিছনে লেগে থাকে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ আপনার মায়ের মর্জি না থাকলে আপনি কাউকে একসেপ্ট করবেন না। আর আমাকে ওনার একদম পছন্দ হয় না। আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি মেয়েকে উনি কোনো দিনও গ্রহণ করবে না। আমাকে আপনার জীবন থেকে সরে যেতে বলল। মায়ের এমন আচরণ সম্পর্কে তিয়াস খুব ভালো করেই অবগত। মায়ের এমন আচরণের কারণে তিয়াসকে প্রায় লজ্জিত হতে হয় সবার কাছে, যেমন আজ হলো। তিয়াস দিশাকে নিয়ে নিজের থেকে সরিয়ে দিশার মুখটা দুহাত দিয়ে ধরে উঁচু করলো। দিশু, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আমি মায়ের হয়ে সরি বলছি, কিন্তু বিশ্বাস করো
আমি তোমার হাতটি কখনো ছাড়বো না। কখনো যদি বাধ্য হই তোমাকে ছাড়তে, তাহলে আমার লাইফে এই তুমিটা জায়গা অন্য কেউ নিতে পারবে না। এতটুকু কি বিশ্বাস করতে পারো? দিশা খুশি হয়ে তিয়াসকে জড়িয়ে ধরল। তিয়াসও যেন আজ অনেকদিন পর মনে একটু শান্তি ফিরে পেল। বেশি কিছুক্ষণ সময় তারা একসাথে কাটালো। তিয়াস দিশার চশমাটা নিজের শার্ট দিয়ে পরিষ্কার করে পরিয়ে দিয়ে প্রশ্ন করলো, আচ্ছা দিশু, কারণটা কি এটাই ছিল নাকি আরো কিছু? কেন জানি তিয়াসের বিশ্বাস হচ্ছে না এই কারণে দিশা এতদিন ওকে অ্যাভয়েড করেছে, সবকিছু থেকে ব্লক করেছে, কারণ ওর মায়ের স্বভাব সম্পর্কে দিশার একটু আইডিয়া আছে। তাহলে এত রিকোয়েস্ট কেন? এই ব্যাপারটাই ভাবাচ্ছে দিশাকে। দিশা তিয়াসের দিকে তাকিয়ে, আসলে বলো কি? সেদিন হসপিটাল থেকে বেরোবার সময় হসপিটালের বাইরে নিশান্তের সাথে দেখা হয়, আর নিশান্ত বলে আপনার উপর হামলাটা নাকি ওই করিয়েছে। আমি যদি আপনার সাথে ব্রেকআপ না করি তাহলে পরবর্তী হামলা আরো ভয়ানক হবে। আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক, তাই আপনাকে একেবারে অ্যাভয়েড করতে লাগলাম। আমি খুব ভয় পেয়েছিলাম, সরি। তাহলে এই ব্যাপার, তুমি চিন্তা করো না। ও নিশান্ত কিছুই করতে পারবে না আমার। ও কেবল তোমাকে ভয় দেখিয়েছে। একটা প্রমিস করো দিশু। কি? ফেলিয়ে তাকিয়ে আছে তিয়াসের দিকে দিশা। যত যাই হোক, তুমি কখনো এই সম্পর্কটাকে ভাঙার চেষ্টাও করবে না। যদি কখনো তুফান আসে তাহলে আমাদের সম্পর্কটাকে সময়ের হাতে ছেড়ে দিবে। দেখবে সময় সব ঠিক করে দিবে। দিশা মাথা নাড়িয়ে সায় দিল। তিয়াস খুশিতে দিশাকে জড়িয়ে ধরলো নিজের সাথে। তবে নিশান্তের ব্যাপারটাও তিয়াসকে ভাবাচ্ছে এখন। আপা কেন বুঝতে পারছেন না? আমি এটা পারবো না, আর অয়নও কখনো রাজি হবে না। আপনি তো নিজ চোখেই দেখতে পারছেন ছেলেটা আমার প্রিয়কে কতটা ভালোবাসে। আমি যদি ওকে বেশি বাধ্য করি তাহলে ও সবকিছু ধ্বংস করে দিবে, সাথে নিজেকেও। আমি এত কিছু শুনতে চাই না ইরফাত। তুই ওয়াদা করেছিলি আমার মেয়ে এবারের বউ হবে, আর এখন তুই পোল্টি মারছিস ইরফাত। আমি আগেই বলেছি সারা এই বাড়ির বউ না হলে তোদের জন্য ভালো হবে না। আর এই যে মহারানী আসমা বেগমকে উদ্দেশ্য করে, আপনি তো মনে হয় জানি না আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। তাই তো দেখছি আজকাল ওই মেয়েটাকে নিয়েই কিছু বলেন না, একদম লাই দিয়ে মাথায় তুলেছেন। আপনার প্রশ্রয় পেয়ে মেয়েটা দেখি নিজের ইচ্ছে মতো চলছে ফিরছে ঘুরছে, আর আপনি ভাবমূর্তির মতো চেয়ে চেয়ে রয়েছেন। আপনার কারণে এই মেয়ের এত বড় সাহস হয়েছে। আরে এই বাড়িতে আসার পর পর যদি আপনি ওকে ওর যোগ্যতা দেখিয়ে দিতেন তাহলে এই মেয়ে এখনো এই বাসায় থাকার সাহস হতো না, তবে তা উল্টো দিকে দৌড়ে পালাতো। কিন্তু আপনার তো সেই গুণটাও নেই। কেমন শাশুড়ি আপনি? শাশুড়িদের নাম ডুবিয়ে দিলেন। আচ্ছা মোহিনী আপা, আমি বুঝতে পারছি না আপনার বিন কেন এক জায়গায় এসেই বন্ধ হয় প্রতিবার। আপনি শুধু শুধু আমাকেই দোষ দেন। আয়নকে চিনেন না আপনি। সামান্য সেদিন প্রিয়কে একটা বড় চিতল মাছ কাটতে দিয়েছিলাম। ম্যাডাম মাছ কাটতে গিয়ে একটু হাত কেটে গেছে বলে আয়ন এসে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। এত কাজের লোক থাকতে প্রিয়কে কেন রান্নাঘরে যেতে হয়েছে? কাজের লোকের সাথে আমার সাথে ক্লাস নিয়েছে, এরপরও বলবেন আমার দোষ? আরে ছেলে আমার সারাদিন অফিসে থাকলে কি হবে, বাড়িতে কি হয় না হয় তা কিভাবে যেন ছেলের কানেই চলে যায়। আর আয়নকে তো জানেন কতটা রাগী। প্রিয়র ব্যাপারে ওর কাছে কিচ্ছু বলা যায় না, নিজের পায়ে কুড়াল মারা। এরপর আর কি বলতে পারি? ছেলে মেয়ে বড় হলে তাকে বোঝানো যায়, কিন্তু না বুঝলে তাকে তো মারার ভয় দেখিয়ে কাজ করানো যায় না। হয়েছে, এত ন্যাকাডামা আমাকে আর দেখাতে হবে না। তুমি যে কত কাজের তা আমার জানা হয়ে গেছে। এখন ভাবো প্রিয়কে কিভাবে তাড়িয়ে সারাকে আনা যায় এই বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে আছে তিয়াস আর অনিক। কি বলছো এসব? আর ইউ লস্ট ইউর মাইন্ড? তিয়াস, মুখ সামলে কথা বলো। আমি তোমার মা, ফ্রেন্ড নই। আমিও জানি তুমি আমার মা, তাই তো অবাক হচ্ছি। আর তোমার কি লজ্জা করলো না কথাটি বলতে? কিভাবে ভাবলে আয়ান্দা প্রিয়কে ছেড়ে দেবে? এটা কখনো সম্ভব না। আর কোনো কারণে ছেড়ে দিলেও প্রিয় জায়গাটা কাউকে দেবে না। ওটা পরে বোঝা যাবে। আগে একবার মেয়েটাকে আয়নের জীবন থেকে সরে যেতে দাও, তারপর দেখা যাবে আয়ন অন্য কাউকে গ্রহণ করে কিনা। আর তুই কেমন ভাই বলতো? কোথায় বোনের সংসার গোড়াতে সাহায্য করবি, তা না করে ওই মেয়েটার দালালি করছিস। তুই সত্যি কি আমার ছেলে? মা, অন্যের সংসার ভেঙে যেখানে নিজের জন্য তাজমহল গড়া যায় না, সংসার ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান।
আর কেন তুমি আইন্দার পিছনে পড়ে আসো? আমার বোন কোনো ফেলে দেওয়ার জিনিস না যে ওকে কেউ বিয়ে করবে না বলে তুমি এসব করছো। তুই চুপ থাক, বড়দের মাঝে কথা বলতে আসবি না। তাছাড়া ইরফাত আমাকে ওয়াদা করেছেন সারা এই বাড়ির বউ হবে। বাবার ওয়াদা এই ছেলের পূরণ করা দায়িত্ব নয়? তিয়াস কিছু বলতে নিবে ওকে থামিয়ে অনিক ওর বাবা মাকে জিজ্ঞাসা করলো, কাহিনী কি এই ওয়েদার? ইরফাত সাহেব বলা শুরু করলো, আসলে অনিক সারা যখন ছোট ছিল তখন ওকে খুব ভালো লাগতো, আর আমি মনে মনে চেয়েছিলাম ওকে এইবারই বউ করবো একদিন। তাই আবেগের বশে আপাকে ওয়াদা করে ফেললাম। তখন সত্যি আমি জানতাম না পরিস্থিতি এমন হবে। তখন তো আয়ন আর পিউর কোনো কাহিনীও ছিল না, কিন্তু আয়ন পিউকে পছন্দ করায় সারাকে নাকচ করে দিল। তাহলে এখন আর কি করতে পারি বলো? আয়ন পিউকে বিয়ে না করলে একটা উপায় বের করা যেত, কিন্তু এখন অনেক কিছুক্ষণ ভেবে, ফুফু, আপনি কি চান সারা এই বাড়ির বউ হোক, তাই তো? হুম। মুখ ভার করে, ওকে, তাহলে আমি বিয়ে করব সারাকে। মানে? মোহিনী বিস্মিত হয়ে, মানে আমি আমার বাবার ওয়াদা পালন করব। আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত, আপনি দাদা আর পিউর লাইফ থেকে দূরে থাকবেন, ওদের সংসারের দিকে নজর দিবেন না। আর ইউ সিরিয়াসলি অনিক? না মানে আমি আসলে তুই কোনো চাপে পড়ে করিস না তো? নো তিয়াস, দেখ আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তুই খুব ভালো করে জানিস। আমি কখনো কোনো রিলেশনে নিজেকে জড়াইনি। তাহলে আমার সারাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে, তাহলে সারা কেন না? না, এ কি করে হতে পারে? মোহিনী একটু চিল্লিয়ে, কেন হয় না মা? তুমি তো চাইলে এইমাত্র সারাকে এ বাড়ির বউ বানাতে, তাহলে সমস্যা কি এখন? উনিকে তো এ বাড়ির ছেলে। না মানে আমি তো তা না হলে এ বাড়ির স্বপ্নে ভুলে যাও মা। ওই আশা বাদ দাও। সারার বিয়ে হলে অনিকের সাথেই হবে, তা না হলে এ বাড়ির স্বপ্নে ভুলে যাও মা। ইরফাত সাহেব আর আসমা বেগম নীরবতা পালন করছে। কে কাকে বিয়ে করছে, কেন করেছে, এ তো সবই আজাইরা চিন্তা, এখন তারা ভাবতে চায় না। এই ঝামেলা মিটাতে পারলেই চলে। সারাদিন আজ প্রিয় অনেক আনন্দ করেছে। প্রিয়র সাথে আজ অয়নের যেন তার শৈশবকালের পুরনো স্মৃতিগুলো আরেকবার ফিরে পাওয়ার সৌভাগ্য পেয়েছে। সময়ের আড়ালে ঢেকে যাওয়া স্মৃতিগুলো আজ আবার উকি দিয়ে উঠেছিল। শৈশবের সোনালী রোদ্দুর আজ আবার সারা গায়ে মেখেছে আয়ন। ব্যস্ত নগরের এই ব্যস্ত শহরে চারিদিকে ইট পাথরে ঘেরা চার দেয়ালের মাঝে এসি রুম থেকে বের হয়ে আজ যেন মন প্রাণটা খুলে শ্বাস নিতে পারছে। প্রকৃতি হাওয়ার সাথে ভেসে আসা মিষ্টি ঘ্রাণটা নাকে এসে প্রাণ ভরে শ্বাস নিয়ে সকল ক্লান্তি দূর করে ফেলে নিমিষে। প্রত্যেকটি মানুষের মনের কোণে তার শৈশবকাল ঘাপটি মেরে বসে থাকে, অপেক্ষায় থাকে একটু উকি দেওয়ার সুযোগ খুঁজে। গাড়ি ছুটছে শহর থেকে দূরে। সারাদিনের ছোড়াছুড়িতে কিছুটা ক্লান্ত এসে ভিড় করেছে শরীরে, তবে মনটা যেন ফুরফুরে। প্রিয় রাতের শহরটিকে চোখ ভরে দেখেছে। আয়নের ফোনটা বারবার বেজে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আয়নের যেন সেদিকে কোনো খেয়াল নেই। অয়নদা, ফোনটা ধরো। কখন থেকে বেজে চলেছে, সমস্যা কি? আয়ন আর চোখে একবার প্রিয়কে দেখে, আবার সামনে তাকালো। আজ ফ্রেন্ডসরা লেট নাইট পার্টির আয়োজন করেছে, সবাই হয়তো এসে পড়েছে। আমি এখনো কেন যে আসিনি, তাই ফোন করছে হয়তো। তাহলে তোমার ওখানে যাওয়া উচিত, তা না হলে সবার মন খারাপ হবে। না না, আমি যাবো না, লেট নাইট পার্টি হবে। তুই এমনি টায়ার্ড ফিল করছিস। তাহলে তুমি আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাও, তাহলেই তো হলো। আয়ন কিছু বলবে তখনই ফোনটা আবার বেজে উঠল। এবার স্ক্রিনে দিনেশের নামটি ভেসে উঠল। আয়ন মুখে হাসি নিয়ে ফোনটি রিসিভ করে। কি রে শালা, তুই কবে আসলি? আজ সকালে। কিন্তু তুই এখন আসিসনি কেন? একবার এসে দেখ, চারদিকে কত পরি করছে, দেখেই পাগল হয়ে যাবি। তাই নি? তাহলে তো তিতিরকে একটা ফোন দিতেই হয়। কি বলিস? ওই পরি বাসায় থেকে কি করবে বল? পার্টিতে আসলে সবাই একটু দেখার সুযোগও পাবে। আর আমি খুন করবো তোকে আমি? তুই আমার বন্ধু নামে দুশ্মন। আরে বাহ, তো ওটা দেখলে মানুষ খারাপ, আর তুমি পর নারী দেখলে কোনো সমস্যা নাই। মাম্মু, এটা কেমন আইন? ওই, তুই তো লেকচার বন্ধ কর। আসবি কখন সেটা বল। পসিবল না রে, আজ ফ্রির সাথে বের হয়েছিলাম, এখনো আমার সাথে। সমস্যা কি? ওকে নিয়ে আয়। আরে এতদিন কাজিন হিসেবে পরিচিত দিয়েছিস ফ্রেন্ডদের সামনে,
এখন আমাদের ভাবি এসে দিবি, চিন্তাবাদ দিয়ে চলে যায় কিছুক্ষণের জন্য। আয়ন ফোনটা কেটে প্রিয়র দিকে তাকালো। সারাদিন ক্লান্তির চাপ তো আসছে মুখে, কিন্তু তবুও কতটা স্নিগ্ধ লাগছে প্রিয়কে। এই মেয়েটিকে সাধারণের মাঝেও অসাধারণ লাগে কেন, আয়ন আজও বুঝতে পারে না। তাই তো আয়ন বারবার না চাইতেও প্রেমে পড়ে যায়। আয়ন প্রিয়কে রাজি করে নিল নিজের সাথে যাওয়ার জন্য। অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রিয় পার্টিতে যেতে রাজি হয়ে গেল। পার্টিতে ঢুকতেই প্রিয়র মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল। এত লাউড মিউজিক আর চারিদিকে বিভিন্ন রঙের লাইট জ্বলছে। প্রিয়, তোর কি খারাপ লাগছে? তাহলে আমরা চলে যেতে পারি। না না না, সমস্যা নেই, এভাবে চলে গেলে সবার মনটা খারাপ হবে। আমি বরং ওখানকার সোফাতে গিয়ে বসি, তুমি সবার সাথে দেখা করো গিয়ে। আয়ন প্রিয়কে কর্নারের একটা সোফাতে বসিয়ে দিল। এখানে মিউজিকের সাউন্ড কম, তাই তুই এখানেই থাকবি, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না, ওকে? প্রিয় মাথা নাড়িয়ে চুপচাপ বসে রইল। পার্টিতে সবাই একটু আর চোখে দেখছিল প্রিয়কে, আর একটু হাসাহাসিও করছিল। তাদের হাসার কারণটা সম্পর্কে প্রিয় খুব ভালো করেই অবগত, কারণ প্রিয় সকালে নীল শাড়িটা এখনো পরা, আর এই ধরনের পার্টিতে শাড়ি কে পরে? তাই প্রিয় একটু আনকমফোর্টেবল ফিল করছে। তখনই আয়ন এসে আবার হাজির হলো, সাথে আর কিছু ফ্রেন্ডদের নিয়ে। দিনেশকে প্রিয় আগে থেকেই চেনে, কিন্তু বাকি সবার সাথে তেমন পরিচয় নেই। আয়ন সবার সাথে প্রিয়র পরিচয় করিয়ে দিল। আয়নের বিয়ে সম্পর্কে অনেকেই জানে না, তাই প্রিয়কে দেখে বন্ধুরা টোন মারা শুরু করে দিল। ওই তুই বিয়ে করলি কবে রে? আর আমাদের দাওয়াত দিলি না কেন? এত টাকা কামাই করস আর বিয়ে করছিস চুপি চুপি। ভাই সব ঠিক আছে তো? আরে তেমন কিছু না, এমনি হঠাৎ এর ওপর হয়ে গেল। বলার সুযোগই পাইনি, বিয়ের দাওয়াত পাসনি, তাতে কি? তোদের জন্য তো গ্র্যান্ড পার্টির আয়োজন করবো আমি, মন ভরে এনজয় করিস, ঠিক আছে? আয়নের অন্য এক ফ্রেন্ড ফারদিন সন্দেহ দৃষ্টিতে আয়নকে প্রশ্ন করলো। আয়ন মাহমুদ বিনা কারণে কোনো কাজ করে না, তাহলে বিয়ে? আর চোখে প্রিয়র দিকে তাকিয়ে একবার, ভাবি আবার প্রেগন্যান্ট না তো? আয়নের সব বন্ধুরা কেমন চাতক পাখির মতো আয়নের দিকে তাকিয়ে আছে, জানতে ঘটনা আসলে কি। আর বেচারি প্রিয় এতগুলো ছেলের লাগাম ছাড়া কথাবার্তা শুনে ওর ফুলা গালের অংশটুকু লজ্জায় লাল হয়ে গিয়েছে। কেন যে ও আসলো এসব ফাজিল লোকেদের সামনে, মনে মনে এখন নিজেকেই বকছে। ব্যাপারটা বুঝতে পেরে দিনেশ সবগুলোকে ধমক দিল একটু। এই তোরা যা তো ওখান থেকে, শুধু শুধু আমার পিচ্ছি ভাবিটাকে অসুস্থ ফেলছিস। ভাবি কিন্তু এখনই কান্না করে দেবে। সবাই একসাথে হেসে দিল। আয়নও সুযোগ পেয়ে মিটমিটে হাসছে। প্রিয়র মেজাজ গরম হয়ে যাচ্ছে বলে ফ্রেন্ডদের চোখ টিপ মেরে অন্যদিকে পাঠিয়ে দিল আয়ন। প্রিয়র দিকে তাকিয়ে দেখে কেমন গাল ফুলিয়ে রাখছে। আয়ন প্রিয়র কাছে এসে, রিল্যাক্স প্রিয়, ওরা শুধু মজা করছিল, এত রাগ করার কিছু নেই তো। আমি বাসায় যাব। ওকে, বাট ওদের বলতে হবে। তুই বস, আমি বলে আসছি। প্রিয়র কাছে দিনেশকে রেখে অয়ন ফ্রেন্ডসদের বাসায় বলতে গেল। দিনেশ ও প্রিয় চুপচাপ সোফায় বসে আছে। দিনেশ ওয়েটারকে বলে 2টা ড্রিঙ্কস অর্ডার করলো, তবে নিজের জন্য ড্রিঙ্কস আনলেও প্রিয়র জন্য সফট ড্রিঙ্কস এনেছে। ওয়েটার ড্রিঙ্কস 2টো টেবিলে রেখে গেল। তো কেমন আছে প্রিয়? বৈবাহিক জীবন কেমন চলছে তোমাদের? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই আছি। সব ভালো থাকলে আয়নকে এখন অ্যাকসেপ্ট কেন করতে পারছো না প্রিয়? প্রিয় কিছুটা চমকে গেল। প্রিয় জানে আয়ন আর দিনেশ খুব ঘনিষ্ঠ, সবই শেয়ার করে দুজন দুজনের সাথে, কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর প্রিয় নিজের কাছেও নেই। কেন সে অ্যাকসেপ্ট করতে পারছে না আয়নকে? অতীতের কাজের জন্য আয়ন বারবার অনুতপ্ত হয়েছে, কিন্তু প্রিয়র মন কেন এত দ্বিধায় পড়ে আছে কিছুই বুঝতে পারছে না। দিনেশের কথায় প্রিয় সম্বিত ফিরে পায়। এখনো সময় আছে, নিজের জিনিসটা নিজের করে নাও। সময় থাকতে অধিকার খাটাও, না হলে হারিয়ে ফেলবে। এমনি তোমার জিনিসের উপর অন্যের নজর পড়ে আছে। দিনেশ ইশারায় আয়নের দিকে দেখালো। প্রিয় পিছন ঘুরে দেখে একটা মেয়ে আয়নের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভালো করে একটু লক্ষ্য করার পর দেখতে পারে মেয়েটি আর কেউ না, নীলিমা। নীলিমা আয়নের হাত ধরে ওকে ড্যান্স ফ্লোরের দিকে টানছে। আয়ন না করার পরও শুনছে না। কিছুটা ড্রাঙ্ক হয়তো, তাই তো বারবার আয়নের বুকের ওপর পড়ে যাচ্ছে। বাহানায় আয়নকে বারবার এখানে ওখানে স্পর্শ করছে। প্রিয় নীলিমাকে আয়নের এত কাছে দেখেই মাথায় রক্ত চড়ে গেল। মনে মনে বলল, এই ডাইনি এখানে কি করছে? আর ওর সাহস কি করে হলো আমার স্বামীকে স্পর্শ করার? শয়তান মহিলা, লজ্জা শরম কি নাই তোর? পুরুষ দেখলেই ঢলে পড়তে মন চায়। এইসব মহিলাগুলোর জন্য এই সমাজ এতটা নষ্ট হচ্ছে। রাগের বেশি প্রিয় টেবিলে রাখা দিনেশের ড্রিঙ্কসটা এক ঢোকে খেয়ে ফেলে। আর দিনেশ হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না সেই মুহূর্তে।
প্রিয় একটা হিচকি তুলে কেমন বোকা বোকা চেহারায় দিনেশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি ছিল ভাইয়া? আমার না কেমন কেমন লাগছে। প্রিয় রিল্যাক্স, আই থিঙ্ক তোমার নেশা হয়ে গিয়েছে। দাঁড়াও, আমি আয়নকে ডেকে আনছি। আরে আমার এখনো নেশা হয়নি, কিন্তু কেন? ও মনে হয় কম খেয়েছে, আরো এক গ্লাস দেওয়া দরকার ছিল। সত্যি? তাহলে আমি আরো খাবো। পাশ দিয়ে ওইটার কারোর জন্য হয়তো ড্রিঙ্কস নিয়ে যাচ্ছিল, প্রিয় সেটা ছিনিয়ে নিয়ে খেয়ে ফেললো। আবারও বড় একটা হিচকি তুললো। এরপর চোখ ঘুরিয়ে আয়নকে খুঁজতে লাগলো। নীলিমার সাথে আয়নকে দেখে প্রিয় আবার রেগে উঠলো। ঢোলো ঢোলো পায়ে এগিয়ে গিয়ে আয়নের সামনে দাঁড়ালো। আয়ন প্রিয়কে এই অবস্থায় দেখে 420 ভোল্টেজে ঝটকা খেলো। আয়ু ওকে প্রিয়? প্রিয় ঠোঁটটা উল্টিয়ে মাথা নাড়ে না। তুই ড্রিঙ্ক করেছিস? আমি তো কোক খেয়েছি, তিতা কোক। কিন্তু আমি তোমাকে আমার তিতা কোকের হিসেব কেন দিব? আগে বলো, এই ডাইনি এখানে কি করে? প্রিয়র কথা শুনে নীলিমা তেলে বেগুনে জ্বলে ওঠে। হাউ ডিয়ার ইউ! আর তুমি আয়নের পিছনে পিছনে এখানে চলে আসছো? শাট আপ, বেশরম মহিলা। কি? আমি মহিলা? তোমার সাহস কি করে হলো আমাকে মহিলা বলার? ইউ স্টুপিড গার্ল! মারে, মহিলাকে মহিলা বলবো না তো কচি খুকু বলবো? ও আচ্ছা, তাহলে নিজেকে কচি খুকু মনে করেই আমার জামাইয়ের কোলে বসার প্ল্যানিং করেছিস। সাহস কি করে হলো তোর? হ্যাঁ, আর কখনো আমার স্বামীর আশেপাশে দেখলে কেটে কুচি কুচি করে শখ রেধে এলাকাবাসীকে মিলাদ পরিয়ে খাইয়ে দিব। আয়ন হা করে তাকিয়ে আছে, আসলে বুঝতে পারছে না কি বলবে ও। রাগ করবে প্রিয় ড্রিঙ্কস করার জন্য, নাকি খুশি হবে প্রিয় আয়নকে নিজের স্বামী বলে দাবি করছে শুনে। আর এদিকে দিয়ে দিনেশ সহ আয়নের বাকি বন্ধুরা প্রিয় আর নীলিমার ঝগড়াটা খুব এনজয় করছে। আয়ান, তুমি এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? তোমার বউ কিন্তু আমাকে ইনসাল্ট করছে। আরে রাগ তোর ইনসাল্ট! যার নিজের কোনো ইজ্জত নেই তার আবার মান সম্মান কিসের? হ্যাঁ, আর এই খবিস, হ্যাঁ, তুই এর সাথে আজকাল অফিসে নিশ্চয়ই কোনো ফষ্টি নষ্টি করিস। তাই তো বলি এখন আমার থেকে দূরে দূরে কেন থাকিস? আগে তো সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘুরতি, আর এখন আমাকে ভাও দিস না কেন? এই কেন? এই ডায়েরির জন্য? আমি সব বুঝতে পারছি এখন। রতে আয়নের এতক্ষণ পর হুঁশ এলো, আর সাথে সাথে প্রিয় মুখটা চেপে ধরে হাত দিয়ে। তা না হলে এই মেয়ে আজ ওর ইজ্জতের কাচ্চি বিরিয়ানি বানিয়ে ফেলবে নির্ঘাত। দিনেশের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে তাকালো। দিনেশ ইশারায় সরি বলে। ইচ্ছে করে করিনি দোস্ত। আয়ন ছাড় না ভাবিকে, আমরাও শুনি তুই কি কি করিস না আজকাল। বা আয়ন আর বলতে দিল না। শাট আপ গাইস, আর না, এমনি আজ অনেক হয়েছে, তোরা আবার শুরু করিস না, তাহলে এই পাগলিটাকে সামলানো যাবে না। আয়ন প্রিয়কে কোনো রকম মুখ চেপেই বাহিরে নিয়ে এলো, কিন্তু প্রিয়কে শান্ত করতে পারছে না। হাত পা ছোড়াছুটি করছে আয়নের আবদ্ধ থেকে মুক্ত পেতে। একে নিয়ে গাড়ি চালানো যাবে না। আয়ন বুঝতে পারছে না এতটুকুতে এই মেয়ে এত মাতাল কি করে হলো। আয়ন উপায় না পেয়ে দিনেশের গাড়িতে উঠে দিনেশকে কল করলো। হঠাৎ গভীর রাতে তারবিহীন মুঠোফোনটা বেজে উঠলো। তিতি কিছুটা বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে না দেখেই ফোনটা রিসিভ করে নিল। ঘুমের মধ্যে বিরক্ত একদম পছন্দ না তিতির, কিন্তু কেউ যদি দরকারে ফোন করে থাকে তাই কিছু না ভেবেই আননোন নাম্বার সত্ত্বেও রিসিভ করে নিল। কানের কাছে ফোনটি নিয়ে কয়েকবার হ্যালো হ্যালো বলার পরও যখন অপর পাশ থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না, তখন খানিকটা বিরক্ত হয়ে ফোনটা রেখে দিতে নিল। কিন্তু তখনও কানে একটা চেনা পুরুষালী কণ্ঠে ভেসে আসলো। খুব পরিচিত এই কণ্ঠ। তিতিরের ঘুমটা মুহূর্তেই উড়ে গেল। নিঃশ্বাসটা ভারী হতে লাগলো। পরিচিত কণ্ঠটি আরো একবার শোনার জন্য প্রচন্ড আগ্রহে ফোনটা কানের কাছেই সেট করে রাখলো। মনটা চাতক পাখির মতো ছটফট করতে লাগলো আরো একবার তার কণ্ঠ শুনতে। কিন্তু ফোনের অপর পাশের লোকটি খুবই নির্দয়। তিতিরকে জ্বালাবার জন্য একদম চুপ করে রইল। দিনেশ তিতিরের বাড়ির সামনে গাড়ি পার্ক করে বসে আছে। ফোনের অপর পাশে বসে থাকা তিতির এর অনুভূতির গভীর নিঃশ্বাসগুলো এলোমেলো প্রতিধ্বনি এই নিস্তব্ধ রাতে ফোন বেশ অনুভব করছে। ওর খুব ভালো লাগছে, তাই চুপ করে আছে। দিনেশ জানে দিনেশ ফোন না কাটলে তিতিরও কাটবে না, বরং সারা রাত অপেক্ষা করবে। তবুও এই মেয়ে মুখ দিয়ে একটা ফোঁটাও কথা বলবে না। কিন্তু দিনেশের যে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝার আছে, তাই নীরবতা ভেঙে দিনেশ বলল, আমি নিচে ওয়েট করছি তোমার জন্য, নিচে আসো। ফোনের ওপাশ থেকে রিপ্লাই আসছে না। দিনেশ অপেক্ষা করছে তিতির এর জবাবের।
কিছুক্ষণ পর মিষ্টি কণ্ঠে একটা মেয়ে বলতে লাগলো, অনেক রাত হয়ে গিয়েছে, কেউ দেখলে আমি এখন আসতে পারবো না। দিনেশ মুচকি হেসে গাড়ির সিটে হেলান দিয়ে একটু আরামে বসে চোখ দুটো বন্ধ করে ফেলল। এরপর আবার বলা শুরু করলো, আমি খুব ক্লান্ত তিতির। এই ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলোর সাথে ভালো থাকার অভিনয় করতে করতে আমি পরিশ্রান্ত। আমার এই ক্লান্ত রাতে প্রশান্তি তুমি। জানো তিতির, ভেতরটা খুব চাড়াপোড়া করছে আজকাল। সইতে এখন খুব কষ্ট হয় তোমার থেকে দূরে থাকতে। আমি জানি না তুমি কি করে নিজেকে এতটা নিয়ন্ত্রণ করে রাখতে পারো, কিন্তু আমি যে পারছি না। আমার এই নিঃস্ব জীবনে তোমাকে খুব বেশি করে প্রয়োজন তিতির। তুমি নির্দয় হতে পারো না, কিন্তু আমি জানি আমার তিতির নির্দয় না। সে আসবে তার এক বিন্দু জল নিয়ে আমার ভেতরে সব কষ্টগুলো নিবারণ করতে। আমি অপেক্ষা করবো তার জন্য। এটা বলেই দিনেশ ফোনটা কেটে দিল। চুপ করে বসে সময় গুনছে দিনেশ। ও জানে তিতির আসবে, নিজের জন্য না, দিনেশের জন্য না, বুকের ভেতরে যে ছোট্ট মনটা আছে তার জন্য, যা কারোর কথা শুনে না, যা ধর্ম উঁচু নিচু কিছুই বুঝতে চায় না। ভীষণ বেয়ারা এই মন। কেন যে কথা শোনে না? তাহলে তো এত কষ্ট পেত না। পাক্কা 30 মিনিট পর তিতির আসলো। পরনে তার এখনো রাতের পোশাক। ওড়না দিয়ে মুখটা ঢেকে কোনো রকম তাড়াহুড়া করে বাড়ির বাইরে এসে দেখে বাড়ির সামনে দিনেশের গাড়িটি দাঁড় করানো। তিতির ঝটপট করে গাড়ির দরজাটা খুলে বসেই কোনো রকম ভন্তি ছাড়াই দিনেশকে তাড়া করতে লাগলো। কি বলবেন তাড়াতাড়ি বলুন, কেউ দেখলে কেলেঙ্কারি লেগে যাবে। কিন্তু তিতির বুঝতে পারেনি দিনেশের মনে কি চলছে। দিনেশ তিতিরকে কিছু না বলেই গাড়িটি স্টার্ট দিল, যা তিতির একদমই আশা করেনি। দিনেশের এহেম কাণ্ডে প্রচন্ড রেগে গেল তিতির। গাড়ি গিয়ে থামালো একটা লেকের পাড়ে। তিতির সারা রাস্তায় টেনশন আর রাগে একটা কথাও বলেনি দিনেশের সাথে। হঠাৎ গাড়ির দরজা খোলার শব্দে তিতির সম্ভিত ফিরে পায়। দিনেশ দরজা খুলে ওর সামনে একটা হাত দিয়ে ইশারা করছে হাতটি ধরে গাড়ি থেকে নামতে। তিতিরের প্রথমে ইতস্তত হলেও পরে কিছু একটা ভেবে দিনেশের হাতে নিজের হাতটি রাখে। পুরো লেকটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। লেকের মাঝে বসার ব্যবস্থা করে খুব সুন্দর করে লাইটিংও করা হয়েছে, সাথে লাল সাদা লাভ শেপের বেলুন দিয়ে চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দিনেশ তিতিরের হাতটি ধরে হাঁটা ধরল বাঁশ দিয়ে তৈরি রাস্তাটিতে। এটা চারপাশেও একইভাবে সজ্জিত। তিতির যতই সামনে বাড়াচ্ছে ততই অবাক হচ্ছে। সামনে একটি গোল টেবিল রাখা, টেবিলের মাঝখানে একটা কেক রাখা, দুপাশে দুটো চেয়ার। একটু সামনে এগোতেই কেকটির উপরে লেখা ভেসে উঠল তিতিরের, হ্যাপি বার্থডে মাই ডিয়ার তিতির। তিতির অবাক হয়ে দিনেশের দিকে তাকালো। ও নিজেই ভুলে গিয়েছিল ওর জন্মদিনের কথা, অথচ এই মানুষটির সব মনে আছে। মূলত দিনেশ এই কারণেই এত তাড়াহুড়ো করে দেশে ফিরেছে আজ। ও কিছুতেই আজকের দিনটি মিস করতে চায়নি। ক্যান্ডেলটি জ্বালিয়ে তিতিরকে আরো অবাক করে পিছন দিয়ে হালকা জড়িয়ে ধরে। তিতির হাতের ওপরে হাত রেখে কানে কানে ফিসফিস করে বলে উঠল, হ্যাপি বার্থডে মাই লাভ। আর এতেই তিতির যেন শেষ। সামনের কোনো কিছুর প্রতি তিতির আর কোনো খেয়াল নেই। দিনেশ এত কাছে আসায় তিতির কেমন নিজস্ব হয়ে পড়েছে। মনে মনে নিজেকে সব থেকে খারাপ গালিগুলো দিল। কেন বারবার এতটা দুর্বল হয়ে যায় ও এই মানুষটাকে দেখলে? এতটা বেহায়া কেন আমি? কেন আমি বারবার নিজেকে হারিয়ে ফেলি এই মানুষটার মাঝে? দিনেশ ও তিতির কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দিল। তিতিরকে অবাক করে দিয়ে দিনেশ নিজের পকেট থেকে একটা সাদা পাথরের ডায়মন্ড রিং বের করে। তিতিরের সামনে হাঁটু গেড়ে বসে তিতিরকে প্রপোজ করে। ডু ইউ ম্যারি মি তিতির? আই কান্ট লিভ উইদাউট ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মি। দিনেশ রিং ধরে বসে আছে তিতিরের উত্তর জানতে। অজানা একটা ভালো লাগা কাজ করলো তিতিরের মাঝে দিনেশের কথাগুলো শুনে। হাজার মেয়ের ক্রাশ এই ছেলেটি শুধু ওকে ভালোবাসে, ওকে পেতে চায়, যা ভাবলেই অবাক লাগে। নিজেকে খুব লাকি মনে হলেও মুহূর্তেই নিজেকে আবার সামলিয়ে ফেলে, কারণ তিতির জানে এই সম্পর্কের কোনো পরিণতি হবে না। সমাজ ধর্ম কেউ এদের মেনে নেবে না। সবাই উপেক্ষা করে এই সম্পর্কে জড়াতে সম্পর্কটাও কখনো একটা পবিত্র নাম দিতে পারবে না। অনেক কিছু ভেবেই চোখ দুটো বন্ধ করে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে তিতির দিনেশকে না বলে দেয়। মুখের ওপর এমন না তিতির আগেও বলেছে, কিন্তু আজ যেন একটু বেশি রুটলি লাগলো নাটা দিনেশের। চোখ মুখ শক্ত করে দিনেশ তিতিরের দিকে তাকালো। হোটেলের সাদা ধবধবে চাদর বিছানা, বেডের ওপর পা দুটো ঝুলিয়ে প্রিয় অর্ধমাতাল হয়ে শুয়ে আছে।
মাথায় ওর অদ্ভুত চিন্তা ভাবনা ঘুরঘুর করছে। সারা রাস্তায় আয়নকে প্রশ্ন করতে করতে কান দুটো ঝালাপাড়া করে দিয়েছে। আয়ন রেগে কিছু বলতে যাবে, তখনই টুপ করে আয়নের গালে একটা কিস করে দেয়। সেই মুহূর্তে আয়ন নিজের সব অনুভূতিগুলো চেপে ধরে তাকিয়েছিল প্রিয়র দিকে। আজ আয়নের রাগ উঠছে না, অভিমানও হচ্ছিল না। প্রিয় ছোঁয়ায় ওর শরীরটা বরং আবার যেন জেগে উঠছিল। রাত বাড়ছে, চারিদিকে নিস্তব্ধতা তাই জানিয়ে দিচ্ছে। রাতের এই আধারের সাথে সাথে আয়নের ভেতরের অস্থিরতাও যেন বেড়ে যাচ্ছে। রুমের লাইটগুলো বন্ধ, চাদরের আবছা আলোতে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়ন প্রিয়র দিকে তাকিয়ে আছে। বাতাসের জানালার সাদা পর্দাগুলো উড়ে এসে আয়নকে কিছুটা বিরক্ত করছে। প্রিয় হঠাৎ কি মনে করে উঠে বসলো আর সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে কিছুটা ভড়কে গেল। হাত উঠিয়ে শাসিয়ে বলতে লাগলো, ওই কি দেখিস এভাবে? আমি কি পাগল নাকি জোকার? এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ উঠিয়ে তোর গুটি খেলবো। আবার তাকালে আমার দিকে। প্রিয় মনে হয় নিজের মধ্যে নেই, কোনো রকম ঢলতে ঢলতে আয়নের কাছে এসে দাঁড়ালো। চোখগুলো অলরেডি কেমন ঘোলাটে হয়ে গিয়েছে প্রিয়র। আয়ন বুঝতে পারছে প্রিয় হার্ড ড্রিঙ্কস করেছে, তাই নিজেকে সামলাতে পারছে না, আর এখন আবল তাবল বুকে যাচ্ছে। প্রিয় ঢুলে পড়ে যেতে নিল, আয়ন ততক্ষণ ধরে ফেলে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আয়নের বুক থেকে নিজেকে তুলে প্রিয়র উষ্ণ হাত দিয়ে আয়নের গাল দুটো ধরে খুব যত্নের সাথে চোখে চোখ রেখে বলে, কেন করলে আমার সাথে এমন? একটু কি আমাকে বুঝতে মন চাইনি তোমার? একবার কি বিশ্বাস করা যায়নি আমাকে? আমি ভাবতাম তুমি আমাকে সব থেকে বেশি জানতে, কিন্তু সেই তুমি আমাকে বিশ্বাস করলে না। একবার বিশ্বাস করে কাছে এসে ভালোবেসে আমাকে ডাকতে আমি সাড়া না দিয়ে কি পারতাম বলো? কিন্তু তুমি সব সময় তোমার জিদ আর ইগোর কারণে আমাকে কষ্ট দিতে। তাহলে বলো কিভাবে ভালোবাসি তোমায় এখন আমি? আমার ভয় হয় জানো, ভীষণ ভয় হয়। তুমি যদি আবার আমাকে ছুঁড়ে ফেলে দাও, আবার আমাকে ভুল বুঝো, আবার আমাকে একা ফেলে চলে যাও, তাহলে আমি কি করব বলো? অজান্তে প্রিয়র কণ্ঠে ভেসে উঠছিল প্রিয়র ভেতরের কষ্টগুলো দলা বেঁধে, যা এতদিন চেপে রেখেছিল নিজের মাঝে। আয়নকে বলতে সাহস পায়নি, কিন্তু আজ প্রিয় নিজের না বলা সব অনুভূতিগুলো প্রকাশ করতে ব্যস্ত আয়নের কাছে। আজ সব বলবে, নিজের অভিমানের ঝুড়িটি আয়নের কাছে সঁপে দিবে। আয়ন চুপ হয়ে প্রিয়র মুখের অভিব্যক্তিগুলো খুব মন দিয়ে শুনছিল। আয়ন তো চায় প্রিয় বলুক, ওর নিজের মাঝে লুকানো না বলা হাজারো কথাগুলো বলুক। আয়ন শুনতে রাজি। আর আজ মেঘ না চাইতেই বৃষ্টির মতো যেন আয়ন পেয়েও গেল। কমপক্ষে জানতে তো পেরেছে প্রিয়র ভেতরে চলছে কি। আয়ন নিজের শক্ত দুহাতের তালিতে প্রিয়র মুখটা ধরল। শুধু একবার বিশ্বাস করে দেখ, এবার এই জীবন আর কখনো তোর হাতটা ছাড়বো না। শুধু একবার সুযোগ দিয়ে দেখ ভালোবাসা, তোকে কখনো নিরাশ করবো না। শুধু একবার কাছে টেনে নিই আমায়, আমি তো সব কষ্টগুলোকে নিজের মাঝে শুষে নেব। কখনো তোকে একা ছাড়বো না সোনা। শুধু একবার আমাকে অ্যাকসেপ্ট করে দেখ, তোর সব অভিযোগ দূর করে দেব, তোর অভিমানের ঝুড়িটা আমি খালি করে দেব। শুধু একবার আয়ন বলে ডাক, তোর মুখে নিজের নামটি শুনতে আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি। বল সোনা, একবার কি পারবি আমায় ক্ষমা করতে? আমি সব ঠিক করে দেব। আয়নের ভেতরের পীড়াগুলোর সাথে ওর অনুতপ্ত যেন প্রিয় দেখতে পারছে আজ, তবুও কেন জানি ভরসা করতে পারছে না। হঠাৎ আয়নের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোতে ব্যস্ত হয়ে পড়ল প্রিয়। ছাড়ো আমাকে, তুমি একটা বাজে খবিশ লোক। নিজের যখন যা মন চাইবে তাই আমাকে করতে বাধ্য করো। কখনো আমার অনুভূতি জানার চেষ্টা করোনি। ছাড়ো আমায়। আমি বলবো না কখনো ভালোবাসি, বলবো না। কি করবে খরুশ? আয়ন প্রিয়কে আরো কাছে টেনে নিল। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে প্রিয়। কি বেশি? হ্যাঁ কি? তুমি যা বলবে তাই হবে, না হবে না। কি করবে? আয়ন কিছু না বলে প্রিয়র গলায় মুখ গুজে দিল। প্রিয় কোমরটা ধরে আরো কাছে টেনে নিল। বল প্রিয়, আমি যখন তোকে এইভাবে স্পর্শ করি তোর ভালো লাগে না? বল না, আমার স্পর্শগুলো তোকে কি ভীষণ পীড়া দেয়? যেখানে ভালোবাসা না থাকে সেখানে শরীরের চাহিদাও থাকে না, তাহলে কেন আমার স্পর্শে কেঁপে উঠিস বারবার? আমাকে বাধা দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলিস। বল, আমি আস্তে আস্তে গলা ছেড়ে নিচে নেমে আসছি। আমি কি এগোবো প্রিয়? তোর মন সায়না দিলে আমি থেমে যাব, কিন্তু একবার এগুলোর বাধা মানবো না, বলে দিলাম কিন্তু। প্রিয় নিশ্চুপ। প্রতিবারের মতো এবারও প্রিয় কিছু বলতে পারলো না। তবে আয়নের ছোঁয়ায় প্রিয় পাগল হয়ে যাচ্ছে, নিজেকে সামলাতে চেয়েও পারছে না। এই কেমন অনুভূতি, কেন এমন লাগছে?
প্রিয়র নেশার ঘোরে যেন হঠাৎই কমে যেতে লাগলো। প্রিয়র চুপ থাকাকে হা মনে করে আয়নকে প্রিয়কে দুহাতে তুলে নিল। প্রিয় আজ আর বাধা দিল না। সম্পর্কটাকে প্রিয় একবার সুযোগ দিতে চায়। ভুলগুলো শুধরিয়ে আয়নের হাতটি ধরে সামনে এগিয়ে যেতে চায়। নিজেও একবার হারাতে চায় আয়নের মাঝে। ভেতরে জমে থাকা কষ্টগুলো পুটুলি বেঁধে দূরে ফেলে দিতে চায়। আয়নের অতিরিক্ত চাওয়া আর ভালোবাসাকে নিজের চাদর ধরে জড়িয়ে নিতে চায়। একবার সবকিছু ভুলে স্বাভাবিক হতে চায়। তাই তো আজ প্রিয় আর আয়নকে বাধা দিল না। আজ ওদের ভালোবাসার একতরফা হবে না, দুটি মনের মিলন হবে দুজনের সান্নিধ্যে। আরভিনকে আয়ন অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছে। একটু আগে প্রিয়র কথা হলো ছোট ভাইটির সাথে। প্রথমে প্রিয় এই নিয়ে খুব রাগ করেছিল আয়নের সাথে। এতটুকু একটা বাচ্চাকে কেন এত দূরে পাঠালো, ও একা কিভাবে কি করবে। কিন্তু পরে আরভিনের সাথে কথা বলে বুঝতে পারলো আরভিন ওখানে ভালো আছে, হ্যাপি আছে। ওখানে আয়নের পরিচিত এক বাঙালি পরিবারের সাথে আছে। তবুও প্রিয়র মন মানছিল না। মায়ের আদর দিয়ে আরভিনকে বড় করেছে প্রিয়, তাই তো কষ্টটাও একটু বেশি পাচ্ছে ভাইকে ছাড়া। কিন্তু কি করবে, এখানে আনা সম্ভব না। সবাই মানলেও আসমা বেগম যে ব্যাপারটা ভালো চোখে নেবে না তা প্রিয় ভালো করেই জানে। অশান্তি হবে সংসারে, তাই এই বিষয়ে এখানেই রাখলো। আয়ন কথা দিয়েছে আরভিনের ভ্যাকেশন শুরু হলে ওকে আমার কাছে নিয়ে আসবে। পুরো ভ্যাকেশন ও এখানেই থাকবে। আয়ন অনেকের রুমে দাঁড়িয়ে আছে। অনি, আমি সব কি শুনছি? কি আয়নদা? একটু বিস্মিত হয়ে, তুই সারাকে বিয়ে করছিস? তুই জানিস না ও কেমন মেয়ে? ওর মা কেমন? অয়নদা, আমি জানি ফুফু কেমন, কিন্তু তাই বলে যে সারা ও মাহিনী ফুফুর মতো হবে এমন তো নয়। নয়তো ও তিয়াসের মতো হতে পারে। সারাকে আমরা চিনি বা কতটুকু, আর তুমি তো জানো আমি প্রেম টেম করতে পারি না, তাই বিয়ে তো মত দিয়ে দিলাম। কিন্তু অনেক আয়নকে থামিয়ে দিল। দাদা, তোমার সারার প্রতি বিশ্বাস নাই থাকতে পারে, কিন্তু আমার প্রতি তো আছে। আয়ন আর কিছু বলতে পারলো না। ভাই তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাই আয়ন আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আর তখনই সারার সাথেও দেখা হয়ে গেল বাহিরে। সারা আয়নকে দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলে। দাঁড়াও সারা বলে ডাক দেয়। সারা আয়নের ডাক উপেক্ষা করার সাহস পেল না, তাই আয়নের সামনে গিয়ে দাঁড়ালো। আমি জানি না এমন কি হয়েছে যার কারণে আমার প্রিয় ভাইটি আমাকে একবারও না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। যাই হোক, ও খুশিতে থাকলে আমিও খুশি। মনে রেখো সারা, যদি কোনো উল্টোপাল্টা কারণ বা তোমার মা আর তোমার মাথায় অন্য কোনো চিন্তা থাকে এই বিয়ে নিয়ে, আর আমি যদি ভবিষ্যতে এসব জানতে পারি, তাহলে সেদিনই হবে তোমাদের শেষ দিন। আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না, মনে রেখো কথাটা। আয়ন চলে গেল সারাকে ছোটখাটো একটা ওয়ার্নিং দিয়ে। আর সারা অগ্নি চোখে আয়নের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এতক্ষণ এই বিয়ে নিয়ে সংশয় ছিল সারার মনে। কিছুতেই বিয়েটা করবে না বলে অনিককে না বলতে চেয়েছিল, কিন্তু আয়নের তিক্ত কথার নিজের মত পাল্টিয়ে ফেললো সারা। এখন দৃঢ় প্রতিজ্ঞা করলো এই বিয়েটা করবেই, আর এক ভাইয়ের মাধ্যমে আরেক ভাইয়ের জীবন অতিষ্ঠ করে তুলবে। আয়ন রুমে এসে কোটোটা ছুঁড়ে ফেলে মেঝেতে। ভেতর ভেতরে ভীষণ রাগ উঠছে। সারা যে এতকাল ওকে পছন্দ করে আসছে তা আয়ন খুব ভালো করেই জানে, কিন্তু রাতারাতি ওরই ভাইকে কেন উদ্দেশ্য করে বিয়ে করতে চাইছে তা বুঝতে পারছে না। নিজের রাগ টাইগারের উপর ঝাড়তে গিয়ে যেন আরো ফেসে গেল আয়ন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, অনেক জড়াজড়িতে ও খুলতে পারছে না। অস্বস্তি লাগছে আয়নের এখন। প্রিয় ব্যালকনি থেকে এসে আয়নের এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। এই কি করছো তুমি? ছাড়ো, এতে তো আরো ফেসে যাবে গলায়। এটা দাঁড়াও। প্রিয় তাড়াতাড়ি কেচি দিয়ে টাইটা কেটে ফেললো। দেখলে সহজ একটা সমাধান, অথচ এতক্ষণ কত কষ্টই না করলে। রাগ দেখিয়ে সবকিছু পাওয়া যায় না। মাঝে মাঝে ধৈর্য ধরে সময়ের আশায় ছেড়ে দিয়ে দেখতে হয় কি হয়। রাগ মানুষকে ধ্বংস করে। আয়ন একটু শান্ত হয়ে প্রিয়কে টোন মেরে বলে, কিন্তু আমার রাগ তোকে আমার কাছে আসতে বাধ্য করেছে। দেখ এখন তুই আমার কত কাছে। প্রিয়কে নিজের সাথে জড়িয়ে ধরে। আজ একটা কথাবার্তা তোমার, ছাড়ো বলছি। আমি ওটা পাগল, কার কানে বিন বাজাচ্ছি। আজকাল ম্যাডামের একটু সাহস মনে হয় বেশি বেড়ে গেছে। ইদানিং লেকচারটা একটু বেশি ঝাড়ছিস বলে মনে হয় না তো? উচিত কথা বললে সবারই লেকচারই মনে হয়, বুঝলি? এই যেমন এখন তোমার মনে হচ্ছে। তাই নাকি? এত শিয়ানা কবে থেকে হলি শুনি?
আজকাল উচিত কথা বলা হচ্ছে। দাঁড়া। আয়ন প্রিয়কে সুড়সুড়ি দিতে লাগলো। প্রিয় আয়নের থেকে বাঁচার জন্য দৌড়াতে লাগলো রুমের মধ্যে। অয়নদা ভালো হবে না বলে দিলাম। ফাজিল মেয়ে, আবার আমাকে অয়নদা বলছিস? তোকে না বলেছিস শুধু আয়ন বলে ডাকবি? বইই গেছে, এত বড় বুইড়া বেটাকে নাম ধরে ডাকলে পাপ হবে, পাপ, ঘোর পাপ। আমি তো পাবলিকের সামনেও তোমাকে অয়নদা বলেই ডাকবো। আচ্ছা তাহলে দাঁড়া, পালাচ্ছিস কেন? আমিও দেখি আমার পিচ্ছি বুটো কত বড় সাহস হয়েছে। আমাকে কি তোমার নীলিমা মনে করেছো? বলেই লাফাতে লাফাতে কোলে এসে বসে পড়বো। এ কেমন অপবাদ প্রিয়! আমি কবে বা নীলিমাকে কোলে বসালাম? আমি তো তোকে কোলে নিয়ে বাঁচি না, কিন্তু মনে হয় আমার বেচারিকে একবার চান্স দেওয়া দরকার। এমনি সারাদিন আমার সাথে দেবদাস হারানো একদম পারুর মতো মুখ করে থাকে অফিসে, দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু কোলে নেওয়ার কথা শুনে নিশ্চয়ই খুশিতে লুঙ্গি আনতে হবে কাল অফিসে। যারা আমি ফোন করে এখনই খুশি সংবাদটা দিয়ে দিই। প্রিয় দৌড়ে এসে আয়নের কাছ থেকে ফোনটা নিয়ে ছুরি মারে। প্রিয়র কাণ্ড দেখে আয়ন একটা বাঁকা হাসি দেয়। প্রিয় কিছু বুঝে ওঠার আগে আয়ন ধরে ফেলে। আরে খোকমনি, কোথায় যাবে এখন? কোলে ওঠার স্বপ্ন তোমার? চলো তোমাকে শুধু কোলে নেয়, সাথে আদরও করে দেবো, কেমন? বলো কোথায় কোথায় আদর দেবো? আমি আবার অনেক ধরনের আদর দিতে পারি। প্রিয় জোরে একটা চিৎকার করতে চায়। না, কিন্তু থাক, আর বলবো না। ঢাকার বাইরে একটা রিসর্টে অনিক ও সারার বিয়ের আয়োজন করা হলো। আইডিয়াটা অবশ্য সারারই ছিল। ওর নাকি ইচ্ছে দুপরিবার একসাথে সকল প্রোগ্রাম আয়োজন করুক। যেহেতু দুপরিবারের সবাই একই ফ্যামিলি, তাহলে আয়োজন ভিন্ন ভিন্ন কেন? আয়ন ছোট ভাইয়ের বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখছে না, সবকিছু নিখুঁতভাবে নিজেই পর্যবেক্ষণ করছে। তবে এসব ফ্যামিলি প্রোগ্রামের প্রতি আয়নের নিজেরও কোনো ইন্টারেস্ট নেই। ওর কাছে এসব কেন জানি একটু বোরিং লাগে। সারাদিন ব্যস্ত থাকায় আয়ন প্রিয়কে একবার চোখে দেখেনি। খুব রাগ উঠছে আয়নের এখন। আমি না হয় ব্যস্ত ছিলাম, কিন্তু এই মেয়ের কি একবারও মনে হয়নি আমার একটু খোঁজ নেওয়া দরকার? কি কপাল আমার! এত হ্যান্ডসাম স্বামীকে কেউ একা ছাড়ে? ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো আঁচলে বেঁধে রাখতো, অথচ এই মেয়ের কাছে আমার কোনো কদরই নেই। আয়ন নিজের দুঃখগুলো নিজের কাছে রেখে খুঁজতে লাগলো প্রিয়কে, কিন্তু সারা রিসর্ট খুঁজেও আয়ন প্রিয়কে দেখতে পেল না। তাই ক্লান্ত হয়ে নিজের রুমে চলে এলো। সোফায় আরামে একটু বসে দু চোখ বন্ধ করে মনে মনে ভাবছেন, বিয়ে শাদীতে এত পেড়া কেন যে মানুষ নাই আল্লাহ জানে। আমার মতো কাজী দেখে দুজন সাক্ষীর সামনে বিয়ে করবে, শেষ। ঢাকঢোল পিটিয়ে মানুষকে জানানোর যে কি প্রয়োজন যে আজ আমার বিয়ে। উফ! আয়নের মাথাটা ব্যথা করছে, তার উপর প্রিয়কে খুঁজে পায়নি বলে মেজাজও বিগড়ে যাচ্ছে। হঠাৎ আয়ন অনুভব করছে একটা বিড়াল ছানা আয়নের কোলে এসে বসে ওকে জড়িয়ে ধরছে। তবে এটা একটা বড় বিড়াল ছানা, কি নরম ধরতে। মুহূর্তে আয়নের মুখে হাসি ফুটে উঠল। নিজের দুহাত দিয়ে আয়ন নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো সেই নরম বিড়াল ছানাটিকে। চোখ বন্ধ রেখেই প্রিয়কে জিজ্ঞাসা করলো আয়ন, কোথায় ছিলি? সারা রিসর্ট খুঁজে এলাম আমি। মিথ্যু, আমি তো ছাদেই ছিলাম। ও, কিন্তু আমি তো ছাদ চেক করিনি, তাই হয়তো তোকে দেখতে পাইনি। কি করছিলি ছাদে এই সময়? আজ রাতে এঙ্গেজমেন্টের পর ডান্স পার্টির আয়োজন করেছে, সবাই সবার পার্টনারের সাথে নাচবে। প্রিয় কপাট রাগ দেখিয়ে আয়নের চোখ পাকিয়ে। আয়ন! প্রিয় মুখে নিজের নামটা শুনলেই আয়নের কেমন নেশা লেগে যায়, এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। হঠাৎ প্রিয় আয়নের গলায় দুহাত জড়িয়ে আহ্লাদি সুরে বলল, শোনো না, আমার না এখন করতে মন চাইছে, প্লিজ আসো না, আমরা একবার করি এখন। তুমি পূরণ করবে না বলো? তুমি না করলে কে করবে? 5টা নয় 10টা নয়, একটা মাত্র স্বামী আমার। আমার চাওয়া পাওয়ার দিকে একটু খেয়াল রাখো। একবার করি দরজা লাগিয়ে। আজকের পর আর কোনো দিনও করতে বলবো না। এবার হাঁ করে দাও না, বাকিটা আমি শিখিয়ে দিব। লজ্জা পর কিছুই নেই, সবাই করতে পারলে আমরা পারবো না কেন? এই বিষয়ে ধারণা থাকলেই চলবে, খুব মজা হবে। একবার করে দেখো, তুমি অনেক এনজয় করবে। তোমার তো পারার কথা, তাহলে বলো, করবে আমার সাথে? লাস্ট বার। আয়নের ব্রেনের গতিবিধি চলন্ত ঘোড়ার মতো ছুটছে। দিক বেদিক হয়তো কিছুই দেখছে না। সেরা উপসেরাগুলো রক্ত চলাচল যেন স্বাভাবিক থেকে বেশি কাজ করছে। কি বলছে কি প্রিয়? এসব কি সত্য? এই মেয়ে কি বলে আর কি করতে হবে না মানে কি? একেবারে কি হবে এবার? আমার তো ওকে বারবার চাই। ওর এসব কথায় আমি আরো তৃষ্ণার্ত হতে শুরু করে দিয়েছি। আর এইসব কথার মানে কি? হ্যাঁ, ও কি আবারও পালানোর ধান্দায় আছে নাকি? কি হলো, কথা বলছো না কেন? আর এমন দেখাচ্ছে কেন তোমাকে? আসলে আমি... আয়ন ঘামছে।
এসি রুমে থাকা সত্ত্বেও আয়ন ঘামছে, কি সাংঘাতিক। দেখো, না বলবে না। সবাই সবার পার্টনারের সাথে নাচবে। তাহলে আমি কি আচার বানাবো? তুমিও নাচবে আমার সাথে, ঠিক আছে? এরপর আর কখনো বলবো না, শুধু একবার। তুই এতক্ষণ ড্যান্সের কথা বলছিলি? কেন, তুমি কি মনে করেছিলে? আয়ন এক ঝটকায় প্রিয়কে কোল থেকে নিচে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। কি করলে এটা? কি করলে এটা? আয়ন ট্রি টেবিল থেকে পানির গ্লাসটি নিয়ে এক ঢোকে সব শেষ করে দিল, তবুও যেন গলাটা শুকিয়ে আছে। প্রিয় পাশে এসে দাঁড়িয়ে, কি হলো তোমার? এমন বিহেভ করছো কেন? চুপ ফাজিল মেয়ে, আমার 12টা বাজিয়ে বলে এমন করছো কেন? আমি তো কি না কি মনে করেছিলাম। আর তুই কান খুলে শুনে রাখ, আমি কোনো ড্যান্স ফ্যান্স করতে পারবো না, ইম্পসিবল। আর দ্বিতীয়বার আমাকে এসব বলবিও না। তাহলে আমি কার সাথে করব? প্রিয় মুখটা ফুলিয়ে, জানি না। আয়ন একটু চিল্লিয়ে, আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কোনো পার্টনার খুঁজে নিব। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কোনো পার্টনার খুঁজে নিব। তার হাতে হাত রেখে পায়ের সাথে পা মিলিয়ে ডান্স করব। কি বলো? থাপড়াইয়া তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব মাইয়া কোথাকার। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, অন্য কারোর সাথে দেখলে না খুন করে ফেলবো পুরো। ঠিক আছে, আমি বুঝতে পারছি বয়স হয়ে গিয়েছে, তাই হয়তো ভয় পাচ্ছ ডান্স করতে গিয়ে। পরে আবার কোমর না ভেঙে যায় এই ভেবে। কিন্তু এত চিল্লাচ্ছ কেন? আমি কালা নাকি? আয়ন কোমরে হাত দুটো রেখে চোখ পাকিয়ে প্রিয়র দিকে তাকালো। মানে কি তোর? আমি বুড়ো? প্রিয় মুখ চেপে হাসছে, কিছু আর বলল না। ওর খুব মজা লাগছে আয়নকে এভাবে রাগাতে। হঠাৎ আয়ন প্রিয়র কোমরটা ধরে টান দিল নিজের দিকে। প্রিয় গিয়ে আয়নের বুকে পড়ল। আয়ন প্রিয়র মুখে নিজের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করে বলল, ওকে মিসেস মাহবুব, আজ রাতে পার্টিতে দেখা যাবে। আপনি এবার এই বুড়োকে দেখে বেহুশ হয়ে যাবেন না তো? দুর্বল হার্টের মানুষ হলে সাবধান থাকবেন। আয়ন প্রিয়কে ছেড়েই মুচকি হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। আর এদিক দিয়ে প্রিয় ভাবছে, বেশি করে ফেললাম নাকি? এই লোক যে কিছু একটা ঘাবলা করবে তা নিশ্চিত, কিন্তু কি, দেখা যাক কার বুকের আগুন জ্বলে আছে। নিজের ডেস্কে বসে ছটফট করছে তিতির। কেবিনে এখন কি চলছে তা ভেবেই অস্থির লাগছে। লরিন নামক একজন নামকরা মডেল এসেছে ইটালি থেকে। দেখতে যেমন সুন্দর তেমনি হট। ছেলেরা কি অফিসের মেয়েরাও ছোটখাটো ক্রাশ খাইছে লরিনকে দেখে। নতুন প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার লরিন। তাই তো প্রায় 1 ঘন্টা ধরে লরিন দিনেশের কেবিনে বসে কথা বলছে। হয়তো লরিনের কাজগুলো দিনেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তিতির একবার গিয়েছিল কেবিনে কফির বাহানায়, কিন্তু দিনের সাথে সাথে ওকে রুম থেকে বের করে দিল। লরিনের সামনে এমন বিহেভ করায় তিতির একটু কষ্ট পেল, কিন্তু এই কষ্ট থেকে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে একটি সুন্দরী মেয়ে, শুধু সুন্দরী বললে ভুল হবে, বিশ্ব সুন্দরী মেয়ে দিনেশের সামনে বসে আছে। কেউ সত্যি বলেছে মেয়েরা হিংসুটে হয়, বিশেষ করে নিজের থেকে সুন্দর কাউকে দেখলে সহ্য হয় না, যা এখন তিতিরের সহ্য হচ্ছে না। এটাই বাস্তব। বেশি কিছু সময় পর দিনেশ লরিনের সাথে নিয়ে হাসতে হাসতে কেবিন থেকে বের হলো। অফিসের সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। লরিনও যে দিনেশের ওপর ক্রাশ খেয়ে বসে আছে তা কিছুটা ওর কার্যকলাপে তিতির অনুবাদন করতে পারল। দিনেশ তিতিরকে সম্পূর্ণ ইগনোর করে লরিনের সাথে চলে গেল।